আজকে তোদের যে পার্টটা স্টার্ট করবো সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি, কারণ আগের দিন ধরে রিলেটিভ ভেলোসিটি আমি থিওরিও কমপ্লিট হয়ে গিয়েছিল এবং প্রবলেম সলভিংও টোটালি কমপ্লিট হয়ে গিয়েছিল। আজকে এডিং দিবি প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি। প্রচণ্ড ইম্পর্টেন্ট বোর্ড এক্সামের জন্য। যেইতে তো ইম্পর্টেন্ট, যেইতে অনেকগুলো প্রজেক্টাইল আছে, যেই বা নিতে অনেকগুলো প্রজেক্টাইল আছে। এখানে বোর্ডের দুটো প্রজেক্টাইল টাইপের প্রজেক্টাইল আছে, একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2। প্রথমে লেখ টাইপ 1, যেখানে সব কটা প্রুফ কিন্তু ইম্পর্টেন্ট এবং আসবে, দুটো প্রুফ আসবে। একটি বস্তুকে ভূমি থেকে ইউ বেগে আলফা অনুভূমিকের সঙ্গে আলফা কোণে উপরের দিকে ছোড়া হলো। অনুভূমিকের সঙ্গে আলফা কোণে উপরের দিকে ছোড়া হলো। তাহলে কোশ্চেন নাম্বার 1 বা প্রমাণ নাম্বার 1, বস্তুটি কত সময় পর ভূমিতে আঘাত করবে? কোশ্চেন নাম্বার 1, বস্তুটি কত সময় পর ভূমিতে আঘাত করবে? নাম্বার 2, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? নাম্বার 3, প্রক্ষেপ সীমা কত হবে বা রেঞ্জ, প্রক্ষেপ সীমা কত হবে? নাম্বার 4, সর্বোচ্চ প্রক্ষেপ সীমা এবং সর্বোচ্চ প্রক্ষেপ সীমার শর্ত কি হবে? সর্বোচ্চ প্রক্ষেপ সীমা এবং সর্বোচ্চ প্রক্ষেপ সীমার শর্ত কি হবে? নাম্বার 5, প্রাসের সঞ্চার পথের সমীকরণ কি হবে? প্রাসের সঞ্চার পথের সমীকরণ কি হবে? ইকুয়েশন অফ দ্য প্রজেক্টাইল পাথ, বা এটাকে বলা হয় ইকুয়েশন অফ দ্য ট্র্যাজেক্টরি। ইকুয়েশন অফ দ্য প্রজেক্টাইল পাথ বা এটাকে বলা হয় ইকুয়েশন অফ দ্য ট্র্যাজেক্টরি। এই 5টা প্রমাণ কিন্তু মধ্যে যে কোনো দুটো আসবে, প্রচন্ড ইম্পর্টেন্ট, আসবেই 200% কনফার্ম। দুটো না হলেও তো একটা আসবেই একটা। তাহলে আমরা কি করলাম? কত সময় পর ভূমিতে আঘাত করবে 1 নম্বর। নাম্বার 2, সর্বোচ্চ উচ্চতা কত উঠবে। নাম্বার 3, প্রক্ষেপ সীমা সর্বোচ্চ কত এবং সর্বোচ্চ প্রক্ষেপ সীমার শর্ত। না, তাই তো বললাম, এটা হচ্ছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। নাম্বার 3 কি বললাম? সর্বোচ্চ প্রক্ষেপ সীমা বা প্রক্ষেপ সীমা কত হবে। প্রথমটা হচ্ছে প্রক্ষেপ সীমা কত হবে। নাম্বার 4, সর্বোচ্চ প্রক্ষেপ সীমা শর্ত এবং সর্বোচ্চ প্রক্ষেপ সীমা কি। নাম্বার 5, প্রাসের সঞ্চার পথের সমীকরণ কি হবে বা ইকুয়েশন অফ দ্য ট্র্যাজেক্টরি বা ইকুয়েশন অফ দ্য প্রজেক্টাইল পাথ। হলো, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট প্রমাণ। আমি আবার বলছি, যাই হোক ভালো করে শুনবি মন দিয়ে। দেখ, একটি বস্তুকে ইউ বেগে অনুভূমিকের সঙ্গে আলফা কোণে ছোড়া হয়েছে। তাহলে বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে দুটো উপাংশে ভাগ করতে পারি। অ্যাটাচ কম্পোনেন্টটা হবে ইউ কস অফ আলফা, এর উলম্ব উপাংশটা হবে ইউ সাইন অফ আলফা। একটু দেখে নে, এর ডিরেকশন এদিকে বলে, এর ডিরেকশন এদিকে, এর ডিরেকশন এদিকে। কারণ আমরা মূল যে উপাংশটাকে ভাঙবো, যে জিনিসটাকে ভাঙবো, তার অভিমুখ বরাবর বাকি দুটো অভিমুখ হবে। অ্যাঙ্গেলের সংলগ্ন উপাংশটা হচ্ছে কস হয়, উলম্ব উপাংশটা সাইন হয়। তাহলে দেখ, বেগের এই উপাংশের জন্য এখান থেকে দূরে যাচ্ছে যাকে বলা হচ্ছে প্রক্ষেপ সীমা বা রেঞ্জ। বেগের এই উপাংশের জন্য
এখান থেকে দূরে গিয়ে আঘাত করছে, যাকে বলা হচ্ছে প্রক্ষেপ সীমা বা রেঞ্জ। আর এই উপাংশের জন্য দেখ উচ্চতা অতিক্রম করছে। দেখ ভালো করে শোন, আমরা যদি ভার্টিক্যালি ছুড়ি তাহলে বেগের একটাই উপাংশ আছে, তার জন্য খালি উচ্চতা অতিক্রম করছিল। আমরা যদি অনুভূমিক দিকে ছুড়ি তাহলে বেগের একটাই উপাংশ আছে, তার জন্য অনুভূমি বরাবর যাচ্ছে। আমরা কি করছি, অ্যাঙ্গেল করে ছুটছি, তাহলে এদিকের উপাংশের জন্য আমার থেকে দূরে যাচ্ছে, এদিকের উপাংশের জন্য উচ্চতা অতিক্রম করছে। ক্লিয়ার? যদি উলম্বভাবে ছুটতাম তাহলে বেগের একটাই উপাংশ ছিল, যার জন্য উচ্চতা অতিক্রম করত। যদি অনুভূমিকভাবে ছুটতাম তাহলে বেগের একটাই উপাংশ ছিল, তার জন্য দূরত্ব অতিক্রম করত। যেহেতু অ্যাঙ্গেল করে ছুটছি তাহলে দুটো কম্পোনেন্ট আছে, এক্স কম্পোনেন্টের জন্য এই আমার থেকে দূরে যাচ্ছে, যাকে বলা হচ্ছে প্রক্ষেপ সীমা। ওয়াই কম্পোনেন্টের জন্য উচ্চতা একটা অতিক্রম করবে, তাই তো? তাহলে দেখ এটা ক্লিয়ার। দেখ এক্স অক্ষ বরাবর বেগের মান ধ্রুবক, কারণ এই বরাবর কোনো বল কাজ করছে না, বায়ুর বাধাকে উপেক্ষা করছি, তোদের সিলেবাসে নেই, ইভেন জয়েন্টের সিলেবাসও নেই, হয়েছে? কিন্তু ওয়াই অক্ষ বরাবর বেগটা আস্তে আস্তে কমতে থাকবে। কেন কমতে থাকবে? না অভিকর্ষজ বল নিচের দিকে কাজ করছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর বেগটা আস্তে আস্তে কমতে থাকছে। সর্বোচ্চ উচ্চতায় ওয়াই অক্ষ বরাবর বেগটা 0, তারপরে আবার নিচের দিকে যখন নামছে বাড়তে থাকছে। তাহলে কি হলো, এক্স অক্ষ বরাবর বেগের মান হচ্ছে ধ্রুবক। এখন কিচ্ছু লেখার দরকার নেই, ওকে লিখতে হবে তার আগে সব কিছু। এক্স অক্ষ বরাবর বেগের মান হচ্ছে ধ্রুবক, কারণ এই বরাবর কোনো বাধা বল প্রয়োগ করা হচ্ছে না বা কোনো বাইরের বল নেই, বাইরের বাধাকে উপেক্ষা করা হচ্ছে। কিন্তু ওয়াই অক্ষ বরাবর আমরা কি লিখতে পারি, আস্তে আস্তে বেগের মান কমছে, সর্বোচ্চ উচ্চতায় বেগের মান হচ্ছে 0, তারপর আবার নিচের দিকে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখ আমরা কি বার করছি, প্রথমে কত সময় পর ভূমিতে আঘাত করবে, 1 নম্বর প্রমাণ, কত সময় পর ভূমিতে আঘাত করবে। আমি ধরে নিচ্ছি টি সময় পর, ক্যাপিটাল টি সময় পর ভূমিতে আঘাত করছে। তাহলে যেহেতু প্রাথমিকভাবে উপরের দিকে যাচ্ছে, তাহলে আমরা কি ফর্মুলা ইউজ করতে পারি, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস অফ হাফ জিটি স্কোয়ার। কেন মাইনাস? উপরের দিকে কম্পোনেন্ট আছে। বেগের কোন উপাংশটা উচ্চতা অতিক্রম করছে রে? এখানে দেখ বেগের ওয়াই উপাংশটা উচ্চতা অতিক্রম করছে, একটু আগেই বললাম, আর এক্স উপাংশটা কি করছে, অনুভূমিক দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা লিখতে পারি এইচ ইকুয়াল টু ইউ ওয়াই ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে ওয়াই উপাংশ বরাবর প্রাথমিক বেগের মান কত, ইউ সাইন অফ আলফা। মোট সময়টা আমরা কত ধরেছি, টি ইকুয়াল টু ক্যাপিটাল টি। তাহলে ক্যাপিটাল টি সময় পর আমি কি বলেছি, না ভূমিতে আঘাত করতে টি সময় লেগেছে। তাহলে ভূমিতে আঘাত যখন করছে তখন পজিশনটা কোথায়, বস্তুর এখানে, তার মানে উচ্চতাটা কত, 0। ভূমিতে যখন আঘাত করছে তাহলে বস্তুর পজিশনটা কোথায়, এখানে, তাহলে উচ্চতাটা কত, 0। তাহলে আমি এখানে লিখছি এইচ ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণ থেকে কি পাচ্ছি দেখতো, তাহলে 0 ইকুয়াল টু ইউ সাইন অফ আলফা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, और এটা এদিকে নিয়ে গেলাম, হাফ জি টি স্কোয়ার ইকুয়াল টু ইউ সাইন অফ আলফা ইন্টু টি। যেহেতু টি ইজ নট ইকুয়াল টু 0, কেন টি নট ইকুয়াল টু 0, কারণ এতটা এসেছে। তাহলে আমরা বা এখান থেকে কমন নিলাম, অত কিছু করার দরকার নেই। এখান থেকে যদি টি কমন নিই তাহলে আসছে দেখ ইউ সাইন অফ আলফা মাইনাস অফ হাফ জি টি দ্যাট ইজ ইকুয়াল টু 0, দ্যাট টি ইজ নট ইকুয়াল টু 0। তাহলে আমি লিখতে পারি ইউ সাইন অফ আলফা মাইনাস অফ হাফ জি টি দ্যাট ইজ ইকুয়াল টু 0, और u sin of alpha that is equal to half gt, और t equal to 2u sin of alpha by g। হলো? তাহলে কত সময় পর ভূমিতে আঘাত করবে, 2u sin of alpha by g। ক্লিয়ার? লক্ষ্য করে দেখ, মনে রাখা সোজা ফর্মুলাগুলো। আমি যদি আলফার জায়গায় 90 পুট করি তাহলে কি হবে, সাইন 90 মানে কত, 1, তার মানে কত হবে, 2u/g। তার মানে কোনো বস্তুকে যদি খারাপভাবে উপরের দিকে ছুড়ি তাহলে কত সময় পর ভূমিতে আঘাত করে,
একমাত্রিক গতিতে পড়েছিলাম 2u/g। এই সমস্ত ইকুয়েশনে যে সমস্ত ইকুয়েশন বেরোবে সেই সমস্ত ইকুয়েশনে যদি আলফা ইকুয়াল টু 90 পুট করিস তাহলে উলম্ব গতির বস্তুর উলম্ব গতির ফর্মুলাগুলো ব্যাক করবে ভার্টিক্যাল মোশন। তাহলে কি করছি, মনে করি টি সময়ের পর ভূমিতে আঘাত করছে, তাহলে h ইকুয়াল টু ut মাইনাস হাফ gt স্কোয়ার। বেগের কোন উপাংশটা উচ্চতা অতিক্রম করছে, y উপাংশটা উচ্চতা অতিক্রম করছে, তাহলে প্রাথমিক বেগ কত ইউ সাইন অফ আলফা, মোট সময় ক্যাপিটাল টি, তাহলে উচ্চতাটা কত হয়ে যাবে 0, তাহলে এখানে বসিয়ে দিলাম, টি কমন নিলাম, যেহেতু টি ইজ নট ইকুয়াল টু 0 তাহলে ইউ সাইন অফ আলফা মাইনাস হাফ gt ইকুয়াল টু 0 আর টি ইকুয়াল টু 2u সাইন অফ আলফা বাই জি। তাহলে ছোড়ার 2u সাইন অফ আলফা বাই জি সময় পর ভূমিতে আঘাত করবে। ওকে, তাহলে তার আগে একটু লিখতে হবে, নিশ্চয়ই সবই আঁকা হয়ে গেছে। লেখ, বস্তুকে ইউ বেগে অনুভূমিকের সঙ্গে আলফা কোণের উপরের দিকে ছোড়া হলো। বস্তুকে ইউ বেগে অনুভূমিকের সঙ্গে আলফা কোণের উপরের দিকে ছোড়া হলো। বেগের অনুভূমিক অংশ হচ্ছে ইউ কস অফ আলফা, এবং উলম্ব উপাংশ হচ্ছে ইউ সাইন অফ আলফা। বেগের অনুভূমিক উপাংশ হচ্ছে ইউ কস অফ আলফা এবং উলম্ব উপাংশ হচ্ছে ইউ সাইন অফ আলফা। অনুভূমিক উপাংশ বরাবর বেগের মান হচ্ছে ধ্রুবক, দ্যাট ইজ ইউ কস অফ আলফা, ধ্রুবক, কারণ বায়ুর বাধাকে উপেক্ষা করা হচ্ছে। কিন্তু ইউ সাইন অফ আলফার মান উলম্ব উপাংশ বরাবর ইউ সাইন অফ আলফা বেগের মান, উলম্ব উপাংশ বরাবর বেগের মান ব্র্যাকেট লিখবি ইউ সাইন অফ আলফা প্রাথমিকভাবে কমতে থাকবে, প্রাথমিকভাবে কমতে থাকবে। সর্বোচ্চ উচ্চতায় ওয়ার মান 0 হবে, সর্বোচ্চ উচ্চতায় ওয়ার মান 0 হবে। এবং তারপর ক্রমাগত বাড়তে থাকবে। মনে করি ক্যাপিটাল টি সময় পর ভূমিতে আঘাত করবে, মনে করি ক্যাপিটাল টি সময় পর ভূমিতে আঘাত করবে, মনে করি ক্যাপিটাল টি সময় পর ভূমিতে আঘাত করবে। তাহলে লিখবে h ইকুয়াল টু ut মাইনাস হাফ gt স্কয়ার। তাহলে প্রাথমিক বেগের মান কত ইউ সাইন অফ আলফা টাইম হচ্ছে ক্যাপিটাল টি, তাহলে তখন উচ্চতাটা কত, কারণ যখন ভূমিতে আঘাত করছে তখন উচ্চতার মান কত 0, ধর বসিয়ে দেয় তাড়াতাড়ি হবে।
আচ্ছা, নেক্সট সর্বোচ্চ উচ্চতা কত হবে? নাম্বার 2 হচ্ছে সর্বোচ্চ উচ্চতা কত হবে? নাম্বার 2 মনে করি সর্বোচ্চ উচ্চতা হচ্ছে ক্যাপিটাল এইচ। তাহলে বেগের কোন উপাংশটা সর্বোচ্চ উচ্চতা মানে উচ্চতা অতিক্রম করছে? তাহলে ইউ সাইন অফ আলফা। তাহলে কোন ফর্মুলা ইউজ করব? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস অফ 2gh। কেন মাইনাস? উপরের দিকে যাচ্ছে বলে মাইনাস। তাহলে এবার লিখতে পারি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ ওয়াই স্কয়ার মাইনাস অফ 2gh। তাহলে প্রাথমিক বেগের মান কত? ওয়াই অক্ষ বরাবর ইউ সাইন অফ আলফা। উচ্চতাটা মানে আমি লিখতে পারি সর্বোচ্চ উচ্চতা। তাহলে ওয়াই অক্ষ বরাবর চূড়ান্ত বেগ কত হয়ে যাবে? সর্বোচ্চ উচ্চতায় 0। তাহলে এখানে বসিয়ে দিলাম। তাহলে ইউ সাইন অফ আলফা তার হোল স্কয়ার মাইনাস 2g कैपिटल H और 2g कैपिटल H इक्वल टू यू स्क्वायर साइन स्क्वायर अल्फा और H इक्वल टू আমি লিখতে পারি यू स्क्वायर साइन स्क्वायर अल्फा बाय 2g। তাহলে আলফার জায়গায় যদি 90 ডিগ্রি পুট করি, তাহলে কি হবে? ভার্টিক্যাল প্রজেকশনের ফর্মুলাগুলো ব্যাক করবে। sin 90 মান কত? 1। তাহলে ইউ স্কয়ার বাই 2g ব্যাক করবে। সমস্ত ফর্মুলা এখানে আলফা 90 ডিগ্রি পুট করবে, তাহলে সবসময় দেখবি যে ভার্টিক্যাল প্রজেকশন বা উলম্ব গতির ফর্মুলাগুলো ব্যাক করবে। তাহলে কি হচ্ছে? মনে করি সর্বোচ্চ উচ্চতা ক্যাপিটাল এইচ। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস অফ 2gh। বেগের কোন উপাংশটা উচ্চতা অতিক্রম করছে? ইউআই। তাহলে প্রাথমিক মান কত? ইউ সাইন অফ আলফা। সর্বোচ্চ উচ্চতায় ভি চূড়ান্ত বেগের মান কত? 0। তাহলে এইচ ইকুয়াল টু ক্যাপিটাল এইচ। এই সমীকরণে আমরা বসিয়ে দিলাম। তাহলে ইউ সাইন অফ আলফা তার হোল স্কয়ার মাইনাস অফ 2gh और h इक्वल टू यू स्क्वायर साइन स्क्वायर अल्फा बाई 2g। ওকে, তাহলে আলফা যদি 90 ডিগ্রি পুট করি তাহলে সমস্ত ভার্টিক্যাল প্রজেকশনের ফর্মুলাগুলো ব্যাক করবে। আচ্ছা, মনে করি সর্বোচ্চ উচ্চতা হচ্ছে ক্যাপিটাল এইচ। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস অফ 2gh। তাহলে বেগের প্রাথমিক উপাংশটা কত? পরিমাণ কত? ইউ সাইন অফ আলফা। চূড়ান্ত বেগের মান কত? 0 সর্বোচ্চ উচ্চতায়। আর এইচ ইকুয়াল টু ক্যাপিটাল এইচ বসিয়ে দেন। তাহলে সর্বোচ্চ উচ্চতার মান হচ্ছে এটা। ওকে, নেক্সট হচ্ছে প্রক্ষেপ সীমা বা রেঞ্জ। নাম্বার 3 বেগের কোন উপাংশটা প্রক্ষেপ সীমা অতিক্রম করছে বা রেঞ্জ অতিক্রম করছে? এক্স উপাংশটা। এই এক্স উপাংশ বরাবর এক বেগের মান হচ্ছে ধ্রুবক। আমি আগেই বলেছি, কারণ বায়ুর বাধাকে আমরা উপেক্ষা করছি। তাহলে এক্স অক্ষ বরাবর বেগের মান হচ্ছে ধ্রুবক, কারণ আমরা বায়ুর বাধাকে উপেক্ষা করছি। তাহলে প্রক্ষেপ সীমা ইকুয়াল টু আমি লিখতে পারি এক্স অক্ষ বরাবর বেগ ইনটু সময়
কেন? দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়, যেহেতু সমবেগ নিয়ে চলছে, কারণ এখানে কোনো বাধা বল নেই, তাহলে বেগের মান হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা কি লিখতে পারি? ইউ কস অফ আলফা ইন্টু টাইম কত লাগছে একটু আগেই পেয়েছি, দেখ 2u সাইন অফ আলফা বাই জি টাইম, তাহলে 2u সাইন অফ আলফা বাই জি হলো। তাহলে আর ইকুয়াল টু আমি লিখতে পারি ইউ কস অফ আলফা এই দুটোকে গুণ করে কত আসছে? ইউ স্কোয়ার 2 সাইন আলফা কস আলফা বাই জি और r इक्वल टू u स्क्वायर, এটা মানে কি পাচ্ছি? সাইন অফ 2 আলফা বাই জি। এটা কি পেলাম? প্রক্ষেপ সীমা পেলাম। আলফা 90 ডিগ্রি পুট কর, আমি আবার বলছি ভার্টিক্যাল প্রজেকশনের ফর্মুলা ব্যাক করবে। সাইন অফ 180 এর মান কত? 0। তুই যদি ভার্টিক্যালি ছড়িস কোথায় পড়বে? তোর মাথায় পড়বে। তাহলে প্রক্ষেপ সীমার মান কত? 0, কারণ এদিক বরাবর বেগ নিচে, এদিক বরাবর তো দিইনি। আবার বলছি প্রক্ষেপ সীমা মানে এই বরাবর যে দূরত্ব অতিক্রম করছে, তাহলে যেহেতু সমবেগ নিয়ে চলছে, কারণ বায়ু বাধাকে আমরা উপেক্ষা করছি, তাহলে এই বরাবর দূরত্ব মানে আমি কি লিখতে পারি? অতিক্রান্ত দূরত্ব মানে কি? এই বরাবর বেগ, এক্স অক্ষ বরাবর বেগ ইন্টু সময়। এক্স অক্ষ বরাবর বেগ কত? ইউ কস অফ আলফা, সময় কত? 2u সাইন আলফা বাই জি, তাহলে ইউ স্কোয়ার 2 সাইন আলফা কস আলফা বাই জি, এটা মানে কত হয়ে গেল? সাইন অফ 2 আলফা। কারণ সাব মাল্টিপল অ্যাঙ্গেল তোরা করেছিস মনে হয় বাংলায় গণিতক। তাহলে লিখে রাখবি যেহেতু এক্স অক্ষ বরাবর বেগ ধ্রুবক, তাই এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, যেহেতু এক্স অক্ষ বরাবর বেগ ধ্রুবক, তাই এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব বা প্রক্ষেপ সীমা, এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব বা প্রক্ষেপ সীমা ইকুয়াল টু এক্স অক্ষ বরাবর বেগ ইন্টু সময়, এক্স অক্ষ বরাবর বেগ ইন্টু সময়। তাহলে এক্স অক্ষ বরাবর বেগ কত? ইউ কস অফ আলফা, সময় 2u সাইন আলফা বাই জি। তাহলে ইউ স্কোয়ার 2 সাইন আলফা কস আলফা বাই জি, তাহলে সাইন 2 সাইন আলফা কস আলফা মানে সাইন 2 আলফা। এবার লিখে রাখবি নাম্বার 4, সর্বোচ্চ প্রক্ষেপ সীমার শর্ত এবং সর্বোচ্চ প্রক্ষেপ সীমা, তাই তো? সর্বোচ্চ প্রক্ষেপ সীমার শর্ত এবং সর্বোচ্চ প্রক্ষেপ সীমা। সর্বোচ্চ প্রক্ষেপ সীমার শর্ত এবং সর্বোচ্চ প্রক্ষেপ সীমা। দেখ তাহলে প্রক্ষেপ সীমা আমরা কি পেলাম? ইউ স্কোয়ার সাইন অফ 2 আলফা বাই জি। যদি বেগের মান মানে যে বেগে প্রক্ষেপ করা হচ্ছে সেই বেগের মান যদি ধ্রুবক হয়, জি তো ধ্রুবকই, তাহলে সাইন 2 আলফার ভ্যালু যখন ম্যাক্সিমাম হবে তখনই প্রক্ষেপ সীমার মান সর্বোচ্চ হবে। আমরা সাইনের ভ্যালু কিরকমভাবে ভ্যারি করে জানি? তোরা ম্যাথসে পড়েছিস, গ্রেটার দ্যান ইকুয়াল টু -1, লেস দ্যান ইকুয়াল টু 1। তার মানে সাইনের সর্বোচ্চ ভ্যালু কত? 1। তার মানে ফর আর ইকুয়াল টু আর ম্যাক্স মানে সর্বোচ্চ প্রক্ষেপ সীমার ক্ষেত্রে সাইন অফ 2 আলফা দ্যাট ইজ ইকুয়াল টু 1 সর্বোচ্চ ভ্যালু, দ্যাট ইজ সাইন অফ 90 और আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি। তার মানে কোনো বস্তুকে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হয় মানে প্রক্ষেপ করা হয়, তাহলে প্রক্ষেপ সীমার মান সর্বোচ্চ হবে।
যখন আর্মিনার রকেট লঞ্চার ছোড়ে বা এই যে অ্যাঙ্গেলটা থাকে, এই অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা থাকে, সেটা কিন্তু মোরলেস 45 ডিগ্রি কাছাকাছি অ্যাডজাস্ট করা হয়, যাতে ম্যাক্সিমাম পাল্লা বা ম্যাক্সিমাম রেঞ্জে গিয়ে হিট করতে পারে, দূরে গিয়ে টার্গেটে হিট করতে পারে। বুঝছেন? তাহলে আর ম্যাক্স কত হবে? এখানে আলফার ভ্যালু যদি বসিয়ে দিই, তাহলে আর ম্যাক্স ইকুয়াল টু হয়ে গেল সাইন 91 হচ্ছে 1, তাহলে ইউ স্কোয়ার বাই জি। এটা হচ্ছে সর্বোচ্চ প্রক্ষেপ সীমা, এটা হচ্ছে সর্বোচ্চ প্রক্ষেপ সীমার শর্ত। সর্বোচ্চ প্রক্ষেপ সীমা, এটা হচ্ছে সর্বোচ্চ প্রক্ষেপ সীমার শর্ত। তাই তো? তাহলে সর্বোচ্চ প্রক্ষেপ সীমা আর ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন অফ 2 আলফা বাই জি। এই সরি, প্রক্ষেপ সীমা ইকুয়াল টু এটা। লিখবি সর্বোচ্চ প্রক্ষেপ সীমার ক্ষেত্রে, এটা লিখবি সর্বোচ্চ প্রক্ষেপ সীমার ক্ষেত্রে সাইন 2 আলফা ইকুয়াল টু 1 সর্বোচ্চ ভ্যালু, साइन 2 अल्फा इक्वल टू 1 और अल्फा इक्वल टू 45 डिग्री। অর্থাৎ কোনো বস্তুকে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হয়, কোনো বস্তুকে যদি 45 ডিগ্রি কোণে ছোড়া হয়, তাহলে প্রক্ষেপ সীমার মান সর্বোচ্চ হবে। কোনো বস্তুকে যদি 45 ডিগ্রি কোণে ছোড়া হয়, তাহলে প্রক্ষেপ সীমার মান সর্বোচ্চ হবে। এবং সর্বোচ্চ প্রক্ষেপ সীমার মান আর ম্যাক্স। সর্বোচ্চ প্রক্ষেপ সীমার মান সেটা হচ্ছে ইউ স্কয়ার বাই জি। হলো। এবার হচ্ছে প্রাসের সঞ্চার পথের সমীকরণ বা ইংলিশে ইকুয়েশন অফ দ্য ট্র্যাজেক্টরি। প্রাসের সঞ্চার পথের সমীকরণ। নতুন করে ছবি আঁকবি, এই ছবিটা। আমরা ধরে নিচ্ছি টি সময় উচ্চতা হচ্ছে প্রক্ষেপ, মানে বস্তুটার উচ্চতা হচ্ছে y এবং প্রক্ষেপ সীমা হচ্ছে x, যেখানে টিটা হচ্ছে ক্যাপিটাল টি এর থেকে ছোট, মানে মাঝামাঝি যে কোনো একটা অবস্থান, কোন একটা অবস্থানে আছে। তাহলে কোনো একটা সময় টি, তখন প্রাসের উচ্চতা হলো y এবং প্রক্ষেপ সীমা বা রেঞ্জ হলো x। হলো। তাহলে x ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? কি করে বার করবো? x অক্ষ বরাবর বেগ ইন্টু সময়, আর সময়টা কি লিখতে পারি? x বাই ইউ কস অফ আলফা। তাই তো? ওয়াইটা কি করে বার করবো? ফর্মুলা অ্যাপ্লাই করছি, h ইকুয়াল টু ut মাইনাস অফ হাফ জিটি স্কোয়ার। এখানে এইচটা হচ্ছে y, বেগের প্রাথমিক উপাংশটা কোনটা? ইউ সাইন অফ আলফা, ওটাই উচ্চতা অতিক্রম করছে। তাই তো? তাহলে এখানে বসিয়ে দিচ্ছি, দেখ y ইকুয়াল টু ইউ সাইন অফ আলফা ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা ইকুয়েশন নাম্বার 2। তাহলে এখানে দেখ ফ্রম ইকুয়েশন 1
and 2, তাহলে এখানে বসাচ্ছি y equal to u sin of alpha into t এর জায়গায় বসাচ্ছি দেখ x by u cos of alpha minus half g x by u cos of alpha into তার হোল স্কয়ার। হলো তাহলে x tan of alpha minus half g x square by u square sec square alpha, কারণ দেখ g x square 1 by cos square alpha মানে sec square alpha। এটা কি প্রাসের সঞ্চার পথের সমীকরণ এবং এটা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, সেটা মনে রাখতে হবে, কারণ ইকুয়েশন কম্পেয়ার ওলা প্রবলেম আসে তখন ইকুয়েশনটা কম্পেয়ার করে আমাকে বার করতে হবে। এটা কি পেলাম? প্রাসের সঞ্চার পথের সমীকরণ পেলাম, যেটা একটা অধিবৃত্তাকার। যদি এরকমভাবে প্রমাণ করতে দেয়, প্রমাণ করো প্রাসের সঞ্চার পথের সমীকরণটি একটি অধিবৃত্তাকার, তাহলে এটা প্রমাণ করবি। অধিবৃত্ত তো তোদের এখন হয়নি, কোঅর্ডিনেট জিওমেট্রিতে ইলিপ্টিক্যাল মানে প্যারাবোলিক সেকশন, প্যারাবোলিক ইন নেচার, প্যারাবোলিক বাংলা কি মানে অধিবৃত্তাকার। যাই হোক এই সমীকরণটা প্রমাণ করবি, তখন লিখবি ইট ইজ প্যারাবোলিক ইন নেচার, মানে অধিবৃত্তাকার মোস্ট প্রবাবলি বাংলায় বুঝছে। তাহলে লিখবি, ছবিটা আবার ড্র করবি, ওই ছবিটা আঁকিস না, কারণ ওই প্রুফগুলো দিলে আবার এটা লিখে বসে থাকবি, তখন কেটে দেবে। কিন্তু এটার জন্য আলাদা করে ছবি ড্র করবি, সেটা হচ্ছে এইটার সঙ্গে। লিখবি মনে করি টি সময়, স্মল টি সময় প্রাসের উচ্চতা হলো y, মনে করি স্মল টি সময় প্রাসের উচ্চতা হলো y এবং প্রক্ষেপ সীমা হলো x। মনে করি স্মল টি সময়ে প্রাসের উচ্চতা হলো y এবং প্রক্ষেপ সীমা হলো x। তাহলে x ইকুয়াল টু আমরা লিখতে পারি u cos of alpha into t, और p इक्वल टू लिखते पारी x by u cos of alpha। h इक्वल टू लिखते पारी ut minus half gt square। যেখানে h টা হচ্ছে y, ey টা হচ্ছে u sin of alpha। তাহলে সাবস্টিটিউট করে দেয়, হয়েছে। লিখবি এটা ইয়া হলো প্রাসের সঞ্চার পথের সমীকরণ, ইয়া হলো প্রাসের সঞ্চার পথের সমীকরণ এবং এটি একটি অধিবৃত্তাকার সমীকরণ, প্যারাবোলিক ইন নেচার। হলো দেখ, আমার এই ইকুয়েশনটা প্রমাণ হয়ে গেছে, কিন্তু আমার এই ইকুয়েশনটা কিন্তু কাজে লাগবে প্রবলেম সলভিংয়ের জন্য, কারণ যে কোনো সময় আমরা উচ্চতা বার করতে পারবো, তাই তো? যে কোনো সময় আমরা উচ্চতা বার করতে পারবো এবং টি এর যে কোঅর্ডিনেট ইকুয়েশনটা পাচ্ছি সেটা টি এর কিন্তু দুটোই পজিটিভ ভ্যালু পাবে। কেন? দেখ প্রত্যেকটা উচ্চতা কিন্তু দুবার অতিক্রম করবে, লক্ষ্য করে দেখ, এই উচ্চতা দুবার, একবার উঠবার সময় নামবার সময় এই উচ্চতা দুবার, এই উচ্চতা দুবার, এই উচ্চতা দুবার, সর্বোচ্চ উচ্চতা ছাড়া প্রত্যেকটা উচ্চতা দুবার করে অতিক্রম করবে, একবার উঠবার সময় একবার নামবার সময়। তাহলে টি এর যে স্মল ভ্যালুটা পাবো সেটা হচ্ছে উঠবার সময়, টি এর যে লার্জ ভ্যালুটা পাবো সর্বোচ্চ উচ্চতায় গিয়ে নামবার সময়। তাহলে এই যে টি এর কোঅর্ডিনেট ইকুয়েশনটা পেলি, যে কোনো উচ্চতা দুবার অতিক্রম করবে,
টি এর যে স্মল ভ্যালুটা পাবি সেটা হচ্ছে উঠবার সময়, টি এর যে লার্জ ভ্যালুটা পাবি সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে নামবার সময়। স্মল ভ্যালুটা হচ্ছে উঠবার সময়, লার্জ ভ্যালুটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে নামবার সময়। ওকে, তাহলে এখানে একটা আমি এমনি কোশ্চেন করছি, সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হবে, একটু নোট করে লিখে রাখ। আচ্ছা, এই সমীকরণটা তলায় একটু লিখে রাখবি যে কোনো সময় উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে আমার এই সমীকরণটা লাগবে। নোট, প্রমাণে আবার লিখে দিস না, যে কোনো সময় উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে আমার এই সমীকরণটা লাগবে। এখানে কোশ্চেন করে যে সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হবে, সবাই টুক করে বলে দেয় 0, একদম না। দেখ, সর্বোচ্চ উচ্চতায় বেগের দুটো উপাংশ, আমরা এখানে তো দুটো উপাংশ ছিল ছোটবার সময়, এক্স অক্ষ বরাবর দেখ বেগটা একই আছে ইউ কস অফ আলফা, কিন্তু ওয়াই অক্ষ বরাবর বেগটা কি হয়ে যাবে 0, নাহলে তো উঠতেই থাকতো। আমি কি বলেছি, এক্স অক্ষ বরাবর বেগটা সবসময় ধ্রুবক, তারপর সর্বোচ্চ উচ্চতায় এক্স অক্ষ বরাবর বেগটা ইউ কস অফ আলফাই হচ্ছে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর বেগের মান কত হয়ে যাচ্ছে 0, কারণ ওয়াই অক্ষ বরাবর বেগের মান যদি 0 না হতো তাহলে উঠতেই থাকতো। ওকে, তাহলে নোট বলে লিখে রাখবি, সর্বোচ্চ উচ্চতায় বেগের মান হচ্ছে ইউ কস অফ আলফা। সর্বোচ্চ উচ্চতায় বেগের মান হচ্ছে ইউ কস অফ আলফা। ওকে, এবার লিখবি টাইপ 2 প্রজেক্টাইল, ওর প্রমাণ নেই কিন্তু অঙ্ক করতে লাগবে। টাইপ 1 প্রজেক্টাইলে খালি প্রমাণ আছে, এর আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো যেই নিটে আছে, হ্যাঁ সেগুলো বলবো। আর ওখানে 7টা টাইপের প্রজেক্টাইল আছে, যেখানে 2টো টাইপের প্রজেক্টাইল নিয়ে অস্থির, জাস্ট দেখবি কোন ফরম্যাটে এসছে অ্যাপ্লাই করে দেবি, তখন আমি যখন করাবো, চাপ নেওয়ার কিছু নেই। যত টাইপের প্রজেক্টাইল থাকবে, ইনক্লাইন, প্লেন, প্লেন সব আছে এখানে। টাইপ 2 প্রজেক্টাইল লিখবি, এটা খালি প্রমাণ নেই কিন্তু, জাস্ট খালি প্রবলেম সলভিংয়ের জন্য লাগবে, কিন্তু প্রবলেম সলভিং করতে তোকে কিন্তু এই প্রমাণই করে নিতে হবে, কারণ স্ট্যান্ডার্ড ফর্মুলা না। একটি বস্তুকে এইচ উচ্চতা থেকে অনুভূমিকভাবে ইউ বেগ দিয়ে ছোড়া হলো। একটি বস্তুকে এইচ উচ্চতা থেকে ফেলে দিচ্ছিস না, এইভাবে ছুটছিস, এইচ উচ্চতা থেকে ছাদ থেকে এইভাবে ছুটছিস অনুভূমিকভাবে, এইচ উচ্চতা থেকে অনুভূমিকভাবে ইউ বেগ দিয়ে ছোড়া হলো। তাহলে কি বস্তুটা এরকম ভাবে বলবে, এটা হচ্ছে প্রক্ষেপ সীমা। তাহলে দেখ এখানে বেগের দুটো উপাংশ, এক্স অক্ষ বরাবর কত হচ্ছে ইউ, এবং ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে কত হচ্ছে প্রাথমিকভাবে 0, তাই তো। কিন্তু এক্স অক্ষ বরাবর বেগটা ধ্রুবক, কারণ বাইরের বাধাকে উপেক্ষা করা হচ্ছে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর বেগটা ধ্রুবক না, কিন্তু ওয়াই অক্ষ বরাবর বেগটা কন্টিনিউ বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে? যেহেতু অভিকর্ষজ বল কাজ করছে। তাহলে এক্স অক্ষ বরাবর বেগের জন্য বস্তুটা দূরে আমার গিয়ে পড়ছে, যাকে বলা হচ্ছে প্রক্ষেপ সীমা। ওয়াই অক্ষ বরাবর বেগটা যেটা ডেভেলপ করছে, যার জন্যই কিন্তু উচ্চতার অতিক্রম করছে। নাহলে যদি বেগটা 0 হয়ে বসে থাকতো, ছুঁড়েই দিলাম খালি দাঁড়িয়ে আছে এখানে, এই অনুভূমিকভাবে এরমভাবে যাচ্ছে, তাতে যায় না, এরমভাবে পড়ে যায়। কেন পড়ে যায়? কারণ উচ্চতার অতিক্রম করছে কে? বেগের ওয়াই উপাংশটা। সেটা কোথায় থেকে ডেভেলপ করছে? প্রাথমিকভাবে তো 0 ছিল, সেটা অভিকর্ষজের বলের জন্য ডেভেলপ করছে। তাহলে কি হলো? এক্স অক্ষ বরাবর বেগের মান হচ্ছে ধ্রুবক, কারণ বাইরের বাধাকে উপেক্ষা করা হচ্ছে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর বেগের মান হচ্ছে 0 প্রাথমিকভাবে। আস্তে আস্তে বেগের মান বৃদ্ধি পায়, কারণ অভিকর্ষজ বলের জন্য। বুঝছে? তাহলে লিখবি এখানে এক্স অক্ষ বরাবর বেগের মান হচ্ছে ধ্রুবক, কারণ বাইরের বাধাকে উপেক্ষা করা হচ্ছে।
কিন্তু y অক্ষ বরাবর বেগের মান প্রাথমিকভাবে 0, y অক্ষ বরাবর বেগের মান প্রাথমিকভাবে 0, কিন্তু y মান আস্তে আস্তে বৃদ্ধি পায়। মনে করি ক্যাপিটাল টি সময় পর ভূমিতে আঘাত করলো, তাহলে বেগের কোন উপাংশটা উচ্চতা অতিক্রম করছে রে? y উপাংশটা। তাহলে কোন ফর্মুলা ইউজ করতে পারি? h = u * t + হাফ gt² না uy। কেন প্লাস? যেহেতু নিচের দিকে নামছে তাই প্লাস। উচ্চতাটা কত? h, প্রাথমিকভাবে মান কত ছিল? প্লাস হাফ g × T², আর টাইম হয়ে গেল √2h/g। তার মানে এত সময় পর ভূমিতে আঘাত করে। অনেক সময় এখানে কোশ্চেন দেয় একটা বস্তুকে h উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, তার মানে ইউটা 0, আর একটা বস্তুকে h উচ্চতা থেকে অনুভূমিকভাবে ছোঁড়া হলো, তার মানে কিন্তু ইউআইটা 0। তাহলে দুটো কি একই সময় ভূমিতে আঘাত করবে? ব্যাখ্যা করো। দুটোই একই সময় ভূমিতে আঘাত করবে। কেন? যাকে ফেলে দেওয়া হচ্ছে তারও ক্ষেত্রে y অক্ষ বরাবর প্রাথমিক বেগের মান 0, আর যাকে অনুভূমিকভাবে ছড়ে দেওয়া হচ্ছে তার ক্ষেত্রে y অক্ষ বরাবর প্রাথমিক বেগের মান 0। y অক্ষ বরাবর বেগটাই কিন্তু উচ্চতা অতিক্রমের জন্য দায়ী। তাহলে টাইম কত লাগছে? সেমি লাগবে। তাহলে এত সময় পর ভূমিতে আঘাত করবে। তাহলে h = uy * t + হাফ gt², uy টা কত হয়ে যাবে? 0, কারণ y অক্ষ বরাবর প্রাথমিক বেগের মান হচ্ছে 0, তাই টাইমটা হচ্ছে এটা। আচ্ছা, নাম্বার 2, প্রক্ষেপ সীমা কত হবে? তার টাইম এটা পেলাম √2h/g। তাহলে প্রক্ষেপ সীমা কত হবে? নাম্বার 2, তাহলে প্রক্ষেপ সীমা লিখতে পারি অনুভূমিক বেগের উপাংশ, দ্যাট ইজ ux * টাইম। অনুভূমিক বেগের উপাংশ কত? u * টাইম মানে কত? √2h/g। এটা কি পেলাম? প্রক্ষেপ সীমা পেলাম। 3 নম্বর, কত বেগে ভূমিতে আঘাত করবে? কত বেগে ভূমিতে আঘাত করবে? নাম্বার 4, কত বেগে ভূমিতে আঘাত করবে? দেখ, মনে করি ইউ আর লব্ধি বেগে ভূমিতে আঘাত করছে, তার দুটো উপাংশ থাকবে। এক্স অক্ষ বরাবর কত হয়ে যাবে? ইউ, আর ওয়াই অক্ষ বরাবর বেগটা কত হয়ে যাবে? বার করতে হবে। কেন? ওয়াই অক্ষ বরাবর এখানে বেগ ছিল 0, কিন্তু এইচ উচ্চতাতে অতিক্রম করার পর তো 0 থাকবে না। কত হবে বলতো? √2gh। উনি কি করে বললেন? দেখ, v² = uy² + 2gh। uy কত? প্রাথমিকভাবে 0, তাই তো? আর v কত পেলাম? √2gh। তাহলে চূড়ান্ত বেগ v, তাহলে কত হবে? √2gh। 2 * 2 = 4, 4 * 2 = 8, 8 * 2 = 16, 16 * 2 = 24, 24 * 2 = 36, 36 * 2 = 48, 48 * 2 = 48।
তাই তো? তাহলে এক্স অক্ষ বরাবর বেগ তো ধ্রুবক, দ্যাট ইজ ইউ। ওয়াই অক্ষ বরাবর বেগটা ওয়াই এইচ উচ্চতা অতিক্রম করার পর কত হয়ে যাবে, রুট ওভার 2gh। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে লব্ধির মান কত হয়ে গেল, রুট ওভার অফ ইউ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ ইউ স্কোয়ার প্লাস 2gh। কেউ আনন্দের সঙ্গে বি স্কোয়ার করে দেবে না, কারণ এই ইউ অ্যালং এক্স অ্যাক্সিস, এই 2gh under root of 2gh along y axis. This is the final velocity before hitting the ground. তাহলে x অক্ষ বরাবর বেগের মান কত u, y অক্ষ বরাবর বেগের মান প্রাথমিকভাবে 0, h উচ্চতা অতিক্রম করার পর বেগ কত হচ্ছে, রুট ওভার 2gh। তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে রেজাল্ট্যান্ট কত হয়ে যাবে, এটা এটা তো মান পেলাম। এবং অভিমুখ কত, কত অ্যাঙ্গেলে আঘাত করবেন, মনে করি ভূমির সাপেক্ষে আলফা কোণে আঘাত করছে। তাহলে এখানে বড় কোণ আছে ইউ এক্স, সেটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি ওয়াই রুট ওভার অফ 2gh, এটা হচ্ছে ইউ আর, এটা হচ্ছে আলফা। তাহলে এটাও আলফা হবে, এখানে পারপেন্ডিকুলার টানলাম, এটা ভি ওয়াই হলে এটাও ভি ওয়াই দেখেছিস, ভেক্টর নিয়ম অনুযায়ী এটা ভি ওয়াই হলে এটাও ভি ওয়াই। তাহলে tan আলফা ইকুয়াল টু কি লিখতে পারি, ভি ওয়াই বাই ইউ এক্স, ভি ওয়াই বাই ইউ এক্স। ভি ওয়াই মানে কত, রুট ওভার অফ 2gh বাই ইউ এক্স মানে কত, ইউ, tan আলফা পেয়ে গেলাম। এটা হচ্ছে এত কোণে ভূমিতে আঘাত করছে। তাহলে এটা হচ্ছে এত বেগে ভূমিতে আঘাত করছে, এটা হচ্ছে এত কোণে ভূমিতে আঘাত করছে। আবার বলে দিচ্ছি, এক্স অক্ষ বরাবর বেগটা হচ্ছে ইউ, সেটা হচ্ছে ধ্রুবক। ওয়াই অক্ষ বরাবর বেগটা হচ্ছে রুট ওভার 2gh, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে লব্ধির মান পেলাম এটা। তাহলে কত কোণে আঘাত করছে, মনে করি অনুভূমিকের সঙ্গে আলফা কোণে আঘাত করছে। তাহলে এটা আলফা হলে এটাও আলফা হবে। এখান থেকে যদি লম্বটা নিয়ে এটা ভি ওয়াই হলে এটাও ভি ওয়াই হবে। tan আলফা ইকুয়াল টু ভি ওয়াই বাই ইউ এক্স। তাহলে ভি ওয়াই মানে কত, রুট ওভার 2gh, ইউ এক্স মানে হচ্ছে কত, ইউ। তাহলে এখান থেকে আলফা বার করতে পারবো। বুঝছেন? পরের দিন এর পার্টের প্রবলেম করাবো। ওকে।